আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। জেনেভা আলোচনা কি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের আশঙ্কা কমাবে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ শক্তির সামনে এখনও অদম্য ইরান। আসল রহস্য কোথায়? ইরান কিভাবে হাওয়া করল আমেরিকান ড্রোনকে? যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি এখনই বাস্তবায়ন হচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী ইরান? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জেনেভা আলোচনা কি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার পারদ কিছুটা হলেও কমিয়ে আনতে পারবে, নাকি এটি কেবলই সময়ক্ষেপণের আরেকটি কূটনৈতিক চাল? এই প্রশ্নটি এখন গোটা বিশ্বের ভূরাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক কূটনীতিতে জেনেভা শহরটি ঐতিহাসিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্থান, যেখানে এর আগেও অনেক জটিল বৈশ্বিক সংকটের সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে। এবং বর্তমান প্রেক্ষাপটে যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে, তখনই জেনেভা রচনার দিকে গোটা বিশ্বের নজর থাকাটাই স্বাভাবিক। কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দীর্ঘদিনের যে কূটনৈতিক টানাপড়েন এবং পাল্টাপাল্টি অর্থনৈতিক নিষেধাজ্ঞার যে চক্র, তা কেবল এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোটা বিশ্বের অর্থনীতি, জ্বালানি তেলের বাজার এবং আন্তর্জাতিক সরবরাহ চেইনের ওপর গভীর প্রভাব ফেলছে। একটু গভীরভাবে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে যুক্তরাষ্ট্র সবসময়ই মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওই অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে সচেষ্ট। অন্যদিকে ইরানও তাদের নিজস্ব ভৌগোলিক ও কৌশলগত অবস্থানকে সুসংহত করতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে নিজেদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত নতুন নতুন কূটনৈতিক এবং কৌশলগত পথ খুঁজছে, যার ফলে এই দুই পরাশক্তির মধ্যকার স্বার্থের সংঘাত এক চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো বিশ্বের অন্যতম দুটি অত্যাধুনিক এবং শক্তিশালী সামরিক ও কৌশলগত জোটের সামনে ইরান কিভাবে এখনও নিজেদেরকে অধম্য হিসেবে টিকিয়ে রেখেছে, এর পেছনের আসল রহস্যটি আসলে কেবল কোনো একক জাদুকরী উপাদানের উপর নির্ভরশীল নয়, বরং এটি তাদের দীর্ঘ কয়েক দশকের ভৌগোলিক সুবিধা, নিজস্ব প্রযুক্তির উন্নয়ন এবং এক ধরনের অনন্য অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক প্রতিরক্ষা কৌশলের এক অসাধারণ সংমিশ্রণ, যা বুঝতে হলে আমাদেরকে একটু পেছনের দিকে তাকাতে হবে এবং তাদের সামগ্রিক ভূরাজনৈতিক কৌশলটি বিশ্লেষণ করতে হবে। আপনারা যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটের দিকে তাকান, তবে দেখবেন যে সেটা পরিসংখ্যানের দিক থেকে আকাশচুম্বী এবং তাদের কাছে রয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং ইন্টেলিজেন্স সিস্টেম। কিন্তু তা সত্ত্বেও ইরানকে সহজে পরাস্ত করা বা তাদের উপর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, যার প্রথম এবং প্রধান কারণ হল ইরানের নিজস্ব ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি। ইরানের চারপাশ ঘিরে থাকা দুর্গম জগ্রস এবং আলবোর্জ পর্বতমালা দেশটিকে প্রাকৃতিকভাবেই এমন একটি দুর্ভেদ্য রূপ দিয়েছে, যা যে কোনো গতানুগতিক বা কনভেনশনাল সামরিক অভিযানের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। আর এই প্রাকৃতিক সুবিধাকে কাজে লাগিয়েই ইরান তাদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা, প্রযুক্তি গবেষণা কেন্দ্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনের কারখানাগুলো মাটির অনেক গভীরে পাহাড়ের তলদেশে এমনভাবে স্থাপন করেছে, যা স্যাটেলাইটের নজরদারি বা ওপর থেকে আসা যে কোনো সাধারণ প্রযুক্তিগত আঘাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকে। ইরান কিভাবে কোনো রকম গোলাগুলি বা প্রচলিত অস্ত্রের ব্যবহার ছাড়াই শূন্য থেকে আমেরিকান একটি অত্যাধুনিক স্টিলথ ড্রোনকে নিজেদের মাটিতে নামিয়ে এনে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল, সেই ঘটনাটি আধুনিক যুগের প্রযুক্তিগত লড়াই বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ইতিহাসে অন্যতম একটি শ্বাসরুদ্ধকর এবং চাঞ্চল্যকর অধ্যায় হিসেবে বিবেচিত হয়, যা প্রমাণ করে যে আজকের দিনে কেবল আকাশে ওড়ার ক্ষমতাই যথেষ্ট নয়, বরং অদৃশ্য সিগন্যাল এবং রেডিও ফ্রিকোয়েন্সির জগতেও কতটা আধিপত্য থাকা প্রয়োজন।
ঘটনাটি যখন ঘটেছিল তখন যুক্তরাষ্ট্রের সেই নির্দিষ্ট ড্রোনটি ছিল বিশ্বের অন্যতম গোপনীয় এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত একটি মানববিহীন যান, যা রাডার ফাঁকি দিয়ে অত্যন্ত উঁচু দিয়ে উড়ে গিয়ে যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে সক্ষম ছিল। এবং স্বাভাবিকভাবেই মনে করা হতো যে এই ধরনের একটি ড্রোনকে ধরা বা ভূপাতিত করা প্রায় অসম্ভব একটি কাজ। কিন্তু ইরান এখানে কোনো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল বা প্রচলিত রাডার ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে ড্রোনটিকে ধ্বংস করার চেষ্টা করেনি, কারণ তারা জানত যে ড্রোনটি ধ্বংস হয়ে গেলে এর ভেতরের মূল্যবান প্রযুক্তিগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। বরং তারা এমন এক অভিনব সাইবার এবং ইলেকট্রনিক কৌশল বেছে নিয়েছিল যা হলিউডের সায়েন্স ফিকশন মুভিগুলোকেও হার মানায়। সামরিক এবং প্রযুক্তি বিশ্লেষকদের মতে ইরান মূলত জিপিএস স্পুফিং বা স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমকে ধোঁকা দেওয়ার এক অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম কৌশল অবলম্বন করেছিল, যেখানে তারা প্রথমে ড্রোনটির নিজস্ব কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগের যে এনক্রিপ্টেড সিগন্যাল থাকে সেটিতে জ্যামিং বা বাধা সৃষ্টি করে, যার ফলে ড্রোনটি তার মূল বেস স্টেশন থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অটো পাইলট মোডে চলে যায়। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিগুলো বা অর্থনৈতিক বোঝাপড়াগুলো কেন এখনই বা রাতারাতি বাস্তবায়ন হচ্ছে না তা নিয়ে দেশের ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের কৌতূহল এবং জল্পনা কল্পনা থাকলেও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির বাস্তবতার দিকে নজর দিলে দেখা যায় যে এটি কোনো সুইচ টেপার মতো সহজ কাজ নয়, বরং এর পেছনে রয়েছে অত্যন্ত জটিল কিছু আমলাতান্ত্রিক, আইনি এবং কাঠামোগত প্রক্রিয়া, যা সম্পন্ন হতে বেশ অনেকটা সময় লাগাই স্বাভাবিক। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহত্তম একক রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাক খাতের ক্ষেত্রে, এবং একই সাথে তারা বাংলাদেশের অন্যতম বড় বৈদেশিক বিনিয়োগকারী দেশ। তাই এই দুই দেশের মধ্যে যে কোনো ধরনের বাণিজ্য চুক্তি বা অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক, যেমন টিকফা বা অন্য কোনো শুল্কমুক্ত সুবিধা সংক্রান্ত চুক্তি, যখন আপডেট বা নতুন করে আলোচনা করা হয়, তখন তার সাথে অনেকগুলো শর্ত এবং মানদণ্ডের বিষয় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যখন একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন তাদের মূল লক্ষ্য থাকে দেশের ভেতরে একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং শাসন ব্যবস্থার রুটিন কাজগুলো সচল রাখা। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো একটি বড় অর্থনীতির সাথে যখন কোনো দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তির বাস্তবায়ন করতে হয়, তখন মার্কিন প্রশাসন এবং তাদের বাণিজ্য দপ্তর বা ইউএসটিআর বেশ কিছু নির্দিষ্ট নিয়ম নীতি খুব কঠোরভাবে পর্যালোচনা করে। যুক্তরাষ্ট্রের মতো একটি বৈশ্বিক পরাশক্তির বিরুদ্ধে ইরান কি আসলেই মনস্তাত্ত্বিক লড়াই বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে এক ধরনের অদৃশ্য বিজয় অর্জন করেছে? এই বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক ও গণমাধ্যম বিশেষজ্ঞদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে, কারণ আধুনিক যুগে কোনো দেশের ক্ষমতা কেবল তার অস্ত্রের মজুদের ওপর নির্ভর করে না, বরং সেই দেশ বিশ্বের কাছে নিজেকে কতটা আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ্য হিসেবে তুলে ধরতে পারছে তার ওপরও অনেক কিছু নির্ভর করে। মনস্তাত্ত্বিক লড়াইয়ের মূল লক্ষ্যই হল সরাসরি সংঘাতে না জড়িয়ে কেবল তথ্য, বয়ান বা ন্যারেটিভ এবং মনস্তাত্ত্বিক চাপের মাধ্যমে প্রতিপক্ষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের একটি শক্তিশালী ভাবমূর্তি গড়ে তোলা। আর এই জায়গাতেই ইরান অত্যন্ত সুকৌশলে তাদের ডিপ্লোম্যাটিক এবং মিডিয়া প্রোপাগান্ডাকে কাজে লাগিয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। আপনারা প্রায়শই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খেয়াল করে থাকবেন যে যখনই যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়, ঠিক তখনই ইরান তাদের নিজস্ব টেলিভিশনে মাটির নিচের বিশাল ড্রোন ঘাঁটি বা মিসাইল ফ্যাক্টরির একেবারে ঝকঝকে এবং সুশৃঙ্খল ভিডিও ফুটেজ প্রকাশ করে, যা মূলত শত্রুপক্ষ এবং সাধারণ বিশ্ববাসীর মনস্তত্ত্বে একটি প্রচ্ছন্ন বার্তা দেয় যে ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের সুরক্ষিত ঘাঁটিতে আঘাত হানা প্রায় অসম্ভব। এই যে নিজেদের সক্ষমতাকে সুপরিকল্পিতভাবে এবং নাটকীয়ভাবে প্রদর্শন করা, এটি এক ধরনের কগনিটিভ ডিটারেন্স বা মনস্তাত্ত্বিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে, যার ফলে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদেরও যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভাবতে হয়, কারণ তারা জানে যে জনমত এবং মনস্তাত্ত্বিক দিক থেকে ইরান তাদের দেশের নাগরিকদের ভেতরে এক ধরনের জাতীয়তাবাদী ঐক্য তৈরি করতে সক্ষম হয়েছে।